আমি আজকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার আছে, পর্ষদের যে টেস্ট পেপার আছে 2025 সালের কিন্তু আমরা টেস্ট পেপার সলিউশন করব। আজকে হচ্ছে আমাদের 399 ও 400 নম্বর পেজের কিন্তু অঙ্ক কিন্তু আমরা করব। ঠিক আছে, চলো শুরু করছি। সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য সুবিধার জন্য কিন্তু আমরা টাইপিং করেও রেখে দিয়েছি। দেখো, 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের জন্য থাকে। তো 10টা প্রশ্ন যেহেতু করতে হয়, এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 করে দেওয়া হয়, 10 দুগুণ 20। এই নাম্বারটা কিন্তু সবচেয়ে বেশি মাইনাস হয়ে যায়। ওই জন্য এই প্রশ্নগুলো আমরা যদি আগে ভালোভাবে করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ হবে। তো চলো, সবার প্রথমেই এক দাগে যে অঙ্কটা বলছে, তোমরা এটা হচ্ছে 399 400 নম্বর যে পেজ আছে টেস্ট পেপারের পর্ষদের, সেই টেস্ট পেপারটা ফলো করো। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করো। তাহলে আমরা সলিউশনটা কিভাবে করব একটু দেখো। সবার প্রথমেই আমাদেরকে আসল কিন্তু আমরা জানি না, আমরা ধরে নেব আসলটাকে পি অক্ষর দিয়ে লেখা হয়, এটা জানি না যখন, তখন আমরা এক্স টাকা ধরে নিচ্ছি। হলো, এবার হচ্ছে সুদের হার। এই সুদের হারটাও কিন্তু আমরা জানি না, এটা হয় r%, এটাকে আমরা y% দিয়ে লিখব। এবার হচ্ছে সময়। এই সময়টা হচ্ছে আমাদের টি দিয়ে লেখা হয়, কিন্তু এখানে আমরা সময়টা দেখতে পাচ্ছি 5 বছর দেওয়া রয়েছে, তাই 5 বছর লিখে নিলাম। ঠিক আছে, এবার আমাদের একটা সূত্র ছিল, সূত্র হচ্ছে কি বলতো, মোট সুদ, মোট সুদ তাকে ক্যাপিটাল আই লেখা হয়, এইটা হচ্ছে PTR/100 বা PRT/100 যাই বলো। এবার এখানে বলছে যে 5 বছরের সুদটা হবে আসলে 2/5 অংশ। তাহলে আমরা এখানে পরের লাইনে বা দিয়ে বলতে পাচ্ছি এই যে মোট সুদটা আসবে সেটা নিশ্চয়ই এরকম হবে, পি তার 2/5 অংশ, মানে 2/5। এবার পি এখানে তো আমরা জানি পির মান এখানে, আচ্ছা পি এর মানগুলো এক্স আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পি এর মানগুলোকে এক্স লেখা যাবে, কোনো অসুবিধা নেই, পি লিখলেও অসুবিধা নেই, এখানে এক্সই লেখো। আর এখানে হচ্ছে এক্স ইন্টু টি মানে 5 আর আর মানে আমরা বার করব, তাহলে /100। মনে রাখবে আসল যেহেতু শূন্য না, তাহলে আমরা এক্স আর এক্স দুপাশে কেটে দিতে পারি। ঠিক আছে, এই 5 দিয়ে যদি এটা কাটি তাহলে হচ্ছে এটা 20 হয়, আর এখান থেকে এই 5 দিয়ে যদি এটা কাটি তাহলে এখানে আমাদের আসবে 4, আর এই 4টাই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হবে 8। তার মানে আর এর যে মান পাচ্ছি আমি 8। অর্থাৎ আমরা বলতে পারি অতএব সুদের হার, একদম সহজ একটা অঙ্ক, দেখো তোমরা এইটুকু করে আসবে, সুদের হার সেটা কি 8%। মনে রাখতে হবে এখানে সুদের হারটা হবে 8%। এতটুকুই অঙ্ক করে আসলে তোমরা 2 নাম্বার পাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রত্যেকটা অঙ্ক তোমাদের সুবিধার জন্য টাইপিং করে সুন্দর করে রাখা হয়েছে। এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত আমার দিয়ে দিয়েছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। তাহলে আমরা এটার সলিউশন কিভাবে করব একটু ভালো করে দেখে নাও, কমন পেয়ে গেলেই তোমরা কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে। তোমরা প্রথমে ধরে নেবে যে ধরি মোট লাভ, মোট যে লাভ হয়েছে সেই লাভ হয়েছে এক্স টাকা, মোট লাভটা আমরা এক্স টাকা ধরে নিচ্ছি। অতএব আমরা বলতে পারি প্রথম যে ব্যবসায় যে প্রথম ব্যক্তি ছিল সে কত টাকা পাবে এই এক্স টাকার পরিমাণের মধ্যে। তাহলে প্রথম ব্যক্তির লাভের পরিমাণ কি হয়, এক্স টাকার এটার আনুপাতিক ভাগার লিখতে হয়। সেটা কেমন, ওই ওপরে 3 মানে প্রথম অংশটা যাবে আর নিচেই এই 3 জনের যোগটা যাবে। তাহলে দেখো 8 আর 3 এখানে 11 আর এখানে 5, তাহলে 16। ঠিক আছে, তাহলে এত টাকা প্রথম ব্যক্তি কিন্তু পাবে, অর্থাৎ এটাকে আমি বলতে পারি 3x/16, যেহেতু কাটাকুটি যাচ্ছে না আমাকে এইভাবেই রাখতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ সবকটাই বার করে নিই। দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ হচ্ছে কত, এখানে x ইন্টু 8/16, তার মানে হয়ে যাচ্ছে
8x বাই 16, কাটাকুটি করলেও করতে পারো। আর তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ সেটা কত হয় বলো তো? সেটা হচ্ছে আমাদের x ইন্টু 5/16, এইটা হয়ে যাচ্ছে আমাদের 5x বাই 16। এবার আমাদের দিয়ে দিয়েছে কি বলতো এখানে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার মানে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভের থেকে কিন্তু 60 টাকা কম। তার মানে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী আমরা এরকম বলতে পারছি যে প্রথম ব্যক্তির যে পরিমাণ লাভ হয়েছে 3x বাই 16, এটা কার সঙ্গে সমান হবে না, তৃতীয় ব্যক্তি যে পরিমাণ লাভ করছে তার থেকে 60 টাকা কম হবে। তার মানে 5x বাই 16 মাইনাস কত 60, তাহলে সমান হবে। এবার এইটাকে আমাকে জাস্ট সমাধান করতে হবে। চলো আমরা সমাধানটা কিভাবে করব, দুজনকে এক পাশে নিয়ে আসি। 5x বাই এখানে 16 ইজ ইকুয়ালস হচ্ছে 60। এবার আমি উপরে ক্যালকুলেশন করছি, একটু মুছে দিই, উপরেগুলো একটু মুছে দিয়ে উপরে ক্যালকুলেশন করছি, তোমরা একটু দেখে নাও। এবং তোমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এর পরবর্তী ক্লাসে অর্থাৎ 11-এর ম্যাথও কিন্তু আমরা এই চ্যানেলে করিয়ে থাকি। হ্যাঁ, ক্লাস 11-12-এর জন্যও কিন্তু এখানে ম্যাথগুলোকে ধরে ধরে করতে পারবে। চলো এর পরের লাইনে আমি এখানে করছি, তোমরা পরপর করবে, আমি এখানে করছি। তো এবার যেহেতু লসাগু নিচেই 16ই হচ্ছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 3x মাইনাস 5x ইজ ইকুয়ালস হচ্ছে মাইনাস 60। এবার আমাদের উপরে আসছে কি বলতো, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস বলে একটা মাইনাস আসবে, মাইনাস 2x বাই 16 ইজ ইকুয়ালস টু, এবার দেখো দুপাশে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আর এই 2 দিয়ে এই 16কে কাটা যায় 8 হয়। তার মানে আমাদের x এর মান চাই, তাহলে এই 8টা এই 60-এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 6 8 48, তার মানে 480 টাকা। তার মানে অতএব মোট যে লাভের পরিমাণ হয়েছিল সেই লাভের পরিমাণটা 480 টাকা। তোমরা এরকমভাবে উত্তর লিখে দেবে। 2 নাম্বার দেওয়া হবে এই অঙ্কটার জন্য, খুব সহজ, জাস্ট একটু জেনে রাখতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে। 2 নম্বরের অঙ্কগুলো যদি একটু তথ্য জানা থাকে কিন্তু করে আসা যায়। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। এই প্রশ্নটাও তোমাদের খুব সহজ একটা অঙ্ক, দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক দিয়েছে 3 দাগের। কি বলছে এখানে, আমরা সলিউশনটা কি করব, প্রথমে যে সমীকরণটা দিয়েছে সেটাকে লিখে নাও চোখ বন্ধ করে, এটা সমান 0, এটা 1 নম্বর দিয়ে দাও। দিয়ে এবার তুমি এখানে এই সমীকরণের বীজদ্বয় জানো আলফা আর বিটা, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা সবার প্রথমেই আরেকটা সমীকরণ লিখব, সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান 0, এটা আমরা 2 নম্বর দেব। এটা হচ্ছে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখতে পারো। এবারে আমরা এই 1 ও 2 তুলনা করব, 1 ও 2 তুলনা করে পাই কি পাবো, 1 আর 2 যদি তুলনা করি তাহলে a এর মান পাবো কি বলতো, এর মান কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে এর মান 1। b এর মান কত 8, তার মানে b সমান সমান 8 লিখতে পারি। আর c সমান সমান 2 লিখতে পারি, যেহেতু এখানে প্লাস রয়েছে বলে আর কিছু দিলাম না, কিন্তু মাইনাস থাকলে মাইনাস দিতে হবে। এবার আমাদেরকে বীজদ্বয় আমরা জানি, তাহলে এই বীজদ্বয়ের সমষ্টি আমাদের বার করতে হবে। অতএব আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি, এইটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, মানে বি এর মানগুলো এবার এখানে বসিয়ে দাও, বি আর এ, তাহলে মাইনাস বি মানে হচ্ছে 8 আর এ মানে হচ্ছে 1, তার মানে এটা মাইনাস 8 আসছে। আচ্ছা, আলফা ইন্টু বিটা সেটা বার করো, সেটা হচ্ছে সি বাই এ হয়। সি এর মান কত, সি এর মান হচ্ছে 2 আর এর মান 1, তার মানে আলটিমেটলি 2 আসলো। এবার আমাদের যেটা দিয়েছে এটা বার করতে হবে। এটা আমরা কি করে করব, এর পরের এর নিচেই তোমরা করবে, এখন বলে লিখে নিচেই করবে, এই পাশে না করে নিচেই করবে। এখন 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটাকে যদি তুমি লসাগু করো নিচেই আলফা বিটা দেবে আর উপরে দেবে বিটা প্লাস আলফা, তাই না? এই বিটা প্লাস আলফাকে তুমি একটু ঘুরিয়ে লেখো না, এটাকে আলফা প্লাস বিটা লেখো আর নিচে আলফা বিটা লেখো, দেখো অঙ্কটা হয়ে গিয়েছে। এই আলফা প্লাস বিটার মান কত, মাইনাস এখানে 8 তুমি লিখে দাও, আর আলফা ইন্টু বিটার মান কত 2 এখানে লিখে দাও, কাটাকুটি করো -4 উত্তর। ঠিক আছে, এই ছোট্ট একটু কাজ তোমরা যদি জেনে থাকো, এরম টাইপসের অঙ্ক যে কোনো অঙ্কই তোমরা কিন্তু করে আসতে পারবে। তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে, তোমাদেরকে আমি একদম সহজভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেব। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দিয়েছে, দেখো কি বলছে, এটার সলিউশন আমরা কিভাবে করব, কিছুই না, একদম সহজ। এখানে যে অঙ্কটা দিয়েছে এটা করণীর একটা অঙ্ক, এর সরলতম মান বার করতে বলেছে। তোমরা সবার প্রথমে অঙ্কটাকে আগে লিখে নাও,
অঙ্কটাকে আগে লিখে নাও। আমরা সবার প্রথমে অঙ্কটাকে লিখে নিচ্ছি। এবার কি করতে হবে, প্রথমে করণী নির্ণায়ক উৎপাদক দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে √2 - 1 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে √2 + 1 একটা দিয়ে গুণ করলাম। এই অঙ্ক সহজ। হ্যাঁ, তোমরা এই কদিন একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে, অনেক অঙ্কই কমন পেয়ে যাবে আশা রাখি। √3 + √2, যেহেতু আমরা পর্ষদের টেস্ট পেপার করছি, এই টেস্ট পেপারটা কিন্তু তোমাদের মানে অঙ্ক কমন পাওয়ার জন্য কিন্তু অনেকটা ভূমিকা রাখে। হ্যাঁ, √4 + √3 সব উপরে নিচে ওই মাইনাসটা দিয়ে গুণ করে নিচ্ছি। দেখো একদম তোমাদের ধরে ধরে করছি আমি, কোনো চাপ হবে না। তাহলে উপরে √2 - 1 হলো, আর নিচে হয়ে যাবে √2 তারে ঘিরে দিয়ে স্কোয়ার, -1 তাকে ঘিরে দিয়েও স্কোয়ার। তারপরেরটা এটা √3 - √2 হচ্ছে, আর নিচেইটা এখানে দেখো এখানে √3 তার স্কোয়ার আর -√2 তাকে ঘিরে দিয়েও স্কোয়ার। এরপরে √4 - √3, আর নিচেই কি আসবে বলতো, নিচেই √4 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, -√3 তাকে ঘিরে দিয়েও স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের √2 - 1, আর নিচে হয়ে যাচ্ছে দেখো 2 - 1। তারপরটা উপরে √3 - √2, আর নিচে হয়ে যাচ্ছে 3 - 2, আর এরপরে হয়ে যাচ্ছে √4 - √3, তার নিচে হয়ে যাচ্ছে 4 - 3। এবার দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো নিচেই সবার কিন্তু বিয়োগ করলে 1 হচ্ছে, তার মানে নিচেই 1 আমাদের আর লিখতে হবে না। তাহলে আমরা সরাসরি লিখতে পারি √2 - 1, তারপরে প্লাস √3 -√2, আর লাস্টের থেকে একটা জিনিস দেখো, এই 4 তো এখানে রুট থেকে বেরিয়ে এসে 2 দিয়ে দেয়, তাহলে 2 - √3। এবার দেখো -√3 আর +√3 কেটে যাচ্ছে, আর √2 কেটে যাচ্ছে, তাহলে এখানে একটা 2 বেঁচে রইলো, আর এখানে একটা 1 -1 বেঁচে রইলো। তাহলে 2 থেকে একটা 1 কমিয়ে দিলে মানে বিয়োগ করলে 1 উত্তর হবে। তার মানে এটার যে সরলতম মান ছিল সেটা 1। তোমরা কিন্তু ডিরেক্ট উত্তর লিখলে কিন্তু নাম্বার পাবে না, ঠিক আছে? এই আমি যতটুকু করলাম তোমাদেরকে এতটুকু করতে হবে, তাহলে তোমরা 2 নাম্বার পাবে, ঠিক আছে? যদি এরকম টাইপসের কোনো অঙ্ক এসে থাকে তোমরা একদম এইভাবে করে নিতে পারবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরের প্রশ্ন কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, বলছে অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি এবং সিডির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বলছে 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? কি করতে হবে, আমরা সবার প্রথমেই একটা বৃত্ত এঁকে নিই। মনে করো এরকম একটা, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, যতটা সম্ভব আঁকার চেষ্টা করলাম। এবারে এ বি আর সিডি দুটো সমান দৈর্ঘ্য জ্যা আছে, মনে করো এখানে একটা জ্যা আছে আর একটা এখানে একটা জ্যা আছে, দুটোর দৈর্ঘ্য কি সমান, ঠিক আছে? এ বি আর সিডি দৈর্ঘ্য সমান, তাহলে আমি এটা নাম দিলাম, এটা নাম দিলাম, এটা এ বি নাম দিচ্ছি, আর এটা নাম দিলাম আমি সিডি। তাহলে সিডির জ্যায়ের দৈর্ঘ্য কত দিয়েছে, 6 সেন্টিমিটার। তার মানে এই জ্যাটা হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই নিচের জ্যায় যে দৈর্ঘ্যটা হবে, এ বি যে দৈর্ঘ্যটা হবে, এটাও 6 সেন্টিমিটার হবে, রাইট? এবার বলছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো, যেখানে এ ও বি 60 ডিগ্রি। তাহলে এ ও বি মানে হচ্ছে এই যে বৃত্তের কেন্দ্র, এটা ও হচ্ছে, তাহলে এখান থেকে জুড়ে দাও, দিয়ে এই কোণটা আমাদের বলছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার চলে এসো, এবার তোমাদেরকে না প্রশ্নে যে সমস্ত তথ্যগুলো দেওয়া থাকে সে তাদেরকে লিখতে হয়। যেহেতু এই অঙ্কটা তোমাদেরকে 2 নম্বর দেওয়া হবে, সেই জন্য তোমাদের কিন্তু লিখতে হবে। মাধ্যমিক পরীক্ষায় কিভাবে লিখলে তোমরা ভালোভাবে সঠিক নাম্বারটা পাবে, ঠিক আছে? পার্ট মার্কিংও দেওয়া হয়, যতটুকু লিখবে তার জন্য নাম্বার পাবে। ওই জন্য তোমরা আমার পুরো ক্লাসগুলো দেখো, এর আগের ক্লাসগুলো দেখে এসো, আমরা সেইভাবেই তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি, যাতে তোমাদের নাম্বারটা কাটা না যায়, মনে রাখবে। তো এখানে সবার প্রথমে আমাদেরকে এই ও কেন্দ্রীয় যে বৃত্তে এ বি, আমরা এরকমই লিখে নেব যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যার দৈর্ঘ্য হচ্ছে সমান। তার মানে আমরা বলতে পারি অতএব বলতে পারি যে সিডি ইজ ইকালস টু 6 সেমি হলে এবি হবে 6 সেন্টিমিটার। হ্যাঁ, ক্লিয়ার? এবার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এখানে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধটাকে যদি চাই ও এ লিখবো, সেটাও লিখতে পারি, অথবা ও বিও লিখতে পারি। দেখো এই ও এ আর ও বি দুটোই কিন্তু সমান, যখন ও এ আর ও বি দুটোই সমান,
আমি এই বৃত্তের ব্যাসার্ধ দেখতে পাচ্ছি এখান থেকে এই বাহু আর এই বাহুটা সমান, যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, তার মানে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে বলতে পারবো অতএব অ্যাঙ্গেল ও এ বি এইটা সমান সমান অ্যাঙ্গেল এ বি ও, মানে এই কোণ আর এই কোণ দুটো সমান হবে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণটা যেহেতু 60 হয়েছে, তাহলে আমরা তিনটে কোণের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার মানে এইখানে আমরা বলতে পারি এই দুটো কোণ যেহেতু সমান, তার মানে 60 ডিগ্রি হয়ে যাবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে যেহেতু তিনটি কোণের যোগফল কত? 180 ডিগ্রি, তার মানে এইটাও 60 হতে হবে, আবার এটাও 60 হতে হবে, নইলে কিন্তু তিনটে 180 ডিগ্রি হবে না। এবার আমি পরোক্ষভাবে বলতে পারছি যে ত্রিভুজটা আমি বলেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ এর আগে, কিন্তু এখন বুঝে গেলাম 60 ডিগ্রি হওয়ার জন্য এখন আর ওই ত্রিভুজটা সমদ্বিবাহু নেই, এখন কিন্তু এ ও বি ত্রিভুজটা হয়ে যাচ্ছে এটি একটি কিন্তু সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? তখন এবার আমরা কিন্তু এবার বলতে পারছি যেহেতু সমবাহু ত্রিভুজ হয়ে গিয়েছে, মানে এই এবির যে দৈর্ঘ্যটা, অতএব আমরা বলতে পারি যে এই এবি সমান ও এ সমান ওবি, সবাই সমান, সমবাহু মানে সবকটা বাহু। এবার এবি তো 6 সেন্টিমিটার, তার মানে কি হবে? ও এ এটাও 6 সেন্টিমিটার হবে, আবার ওবি এটাও 6 সেন্টিমিটার হবে। এবার যখন এইটা 6 সেন্টিমিটার, তাহলে ও এ আর ওবি এরাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারবো একদম শেষে বলতে পারি যে অতএব বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? একদম তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের মনে হয় যে 60 ডিগ্রি কিভাবে হলো, তাহলে তোমরা এটাকে এক্স ধরো, এটাকে এক্স ধরো, বা এরকমও লেখা যায় যে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ও এ বি, আরটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি ও, এই দুটো সবাই তিনজনে মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আচ্ছা, এটা হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, তখন এইটা তো 60 ডিগ্রি, তাহলে ওপাশে চলে যাবে 120। আর এটা দেখো দুটো সমান, মানে আমরা 2 ইন্টু ও এ বি লিখতে পারি। আর এই 60টা ওপাশে গিয়ে, মানে এটা 60 তো, তাহলে ওপাশে গিয়ে 120 হয়ে যাচ্ছে। তখন দেখো অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি। আমি এটাই তোমাদেরকে একেবারে লিখলাম 60 ডিগ্রি হলো। চাইলে এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, না করলেও অসুবিধা হবে না। তো এখানেই তাহলে বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কিন্তু আমাদের 6 সেমি উত্তর হলো। এই অঙ্কটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে প্রশ্ন করে, এই জায়গাটায় ব্যাসার্ধ না বলে ব্যাস বলে, তখন কিন্তু আবার 6 এর ডবল হয়ে যাবে, 12 সেন্টিমিটার হয়ে যাবে। খেয়াল রেখো, সহজ একটা প্রবলেম। চলো আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেটা দেখব। একটা ছবি দিয়েছে, ছবিটার বৈশিষ্ট্য কিছু বলবে। বলছে চিত্রে এবিসি ত্রিভুজে এডি মানে এইখান থেকে এইটুকু বাই ডিবি মানে এইখান থেকে এইটুকু এর রেশিও মানে অনুপাত সমান এই মানে ওই পাশে এইটুকু বাই ইসি মানে এইটুকু, এবং অ্যাঙ্গেল এডিই মানে এই কোণটা এইটা হচ্ছে এসিবি এর সঙ্গে সমান। এসিবি মানে এই কোণের সঙ্গে সমান, তার মানে এই কোণ যদি 30 ডিগ্রি হয়, তার মানে এটাও 30 ডিগ্রি। এটা কিন্তু আমরা বলতে পারি প্রশ্ন অনুযায়ী। এবার চলো আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করছি আস্তে আস্তে। এটা 30 ডিগ্রি মানে যাই হবে সমান হবে। তাই যদি হয়, এবার আমরা সলিউশন করব। দেখো কিভাবে সলিউশন করার আগে তোমাদেরকে সবার প্রথমে এই ছবি সম্পর্কে কিছু বলে নিতে হবে, যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে বলে নিতে হবে। তাহলে আমরা প্রথমে বলবো যে ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজের এবিসি ত্রিভুজের এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এইটা আমাদেরকে দেওয়া রয়েছে, এটাকে আমরা 1 নম্বর হিসেবে ধরে রাখতে পারি। এবং আরও একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা কি? আরেকটা জিনিস দেওয়া রয়েছে অ্যাঙ্গেল এ ডিই, এইটা সমান অ্যাঙ্গেল এ সিবি। ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে এই কোণের সঙ্গে এই কোণ সমান। আচ্ছা, এবার এই যে 1 নম্বর থেকে কিন্তু আমরা একটা জিনিস পাবো, 1 নং থেকে পাই কি পাবো? যখন এই রেশিওগুলো সমান হয়,
যখন এই রেশিওগুলো সমান হয় তখন কিন্তু মনে রাখবে এই এডিই ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ এরা কিন্তু সদৃশ হয়। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর তথ্য থেকে যে ত্রিভুজ, আমি তোমাদেরকে একদম যতটা লিখলে বা যতটুকু করলে তোমরা পুরোপুরি নাম্বার পাবে, আমি কিন্তু সেইভাবেই বলছি। এরা সদৃশ, ত্রিভুজ এবিসি পুরো বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। এই সদৃশ হওয়ার মানে হচ্ছে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়, সদৃশ হবে, এবং এরা কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল হবে। এই তথ্য যদি দেওয়া থাকে তখন কিন্তু এটা সমান্তরাল হয়। তার মানে অতএব আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ ডি ই যে কোণটা হবে এইটা আবার অ্যাঙ্গেল এই কোণের সঙ্গে সমান হবে। এই যে বি কোণ এখানকার সঙ্গে সমান হবে, অ্যাঙ্গেল এ বিসি এর সঙ্গে সমান হবে। তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই কোণ যা হবে আবার এই কোণও তাই হবে, রাইট? আচ্ছা, চলে এসো, আরও একটা তথ্য পাবো, এবং অ্যাঙ্গেল এ ই ডি যা হবে অ্যাঙ্গেল এ সি বি ঠিক তাই হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণ যা হবে আবার এই কোণও তাই হবে। আমি তর্কের খাতিরে এটা ধরে নিচ্ছি 30 ডিগ্রি, ধরে নিচ্ছি আগে যেমন ধরেছিলাম। তাহলে প্রশ্নে এই অনুযায়ী এটাও 30 ডিগ্রি হচ্ছে, রাইট? এবার দেখো, আমি আবার এক্ষুনি দেখছি যে এই তথ্য থেকে দেখছি যে এই কোণ যা আবার এই কোণ তাই, তার মানে এটাও 30 ডিগ্রি বলতে পারি, রাইট? আবার একটুখানি দেখলাম এই তথ্য অনুযায়ী দেখলাম যে এইটা যা হবে এটা তাই হবে, তার মানে এটাও 30 ডিগ্রি হতে হবে। আমি বলছি না এটা 30 ডিগ্রি, কিন্তু ধরে নিচ্ছি জাস্ট। এগুলো 30 এখানে কিন্তু বলা যায় না, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে ধরে নিচ্ছি। যদি তুমি এটাকে থিটা হিসেবে ধরো তাও ধরতে পারো। এবার যদি তাই হয়, একটা ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর এই যে এ কোণটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে তো একই কোণ, সাধারণ কোণ। তার মানে এই দুটো কোণ যখন এদেরকে সমান হচ্ছে এই দুটো ত্রিভুজের, তাহলে আমাদেরকে এখানে বলছে ত্রিভুজটি কি ধরনের। মানে এখানে এই দুটো কোণ যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি ত্রিভুজটা আর কিছু না হোক সমদ্বিবাহু ত্রিভুজ হবে, রাইট? আমরা যেহেতু এই কোণটা জানি না, ওই জন্য আমরা কিন্তু পুরোপুরি বলতে পারবো না, কিন্তু এখানে আর কিছু না হোক, এখানে এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি, অতএব দিয়ে বলে দেব যে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এতটুকুই কিন্তু করলে তোমরা কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে, এখানে কোনো নাম্বার কাটা যাওয়ার জায়গা নেই, ব্যাস এতটুকুই। কারণ আমরা এ কোণ কোনো মতেই কিন্তু এখান থেকে বলতে পারবো না, ঠিক আছে? ওই জন্য আমাদেরকে এতটুকুই যথেষ্ট, আর কিছু করতে হবে না। বাহুভেদে যেহেতু জিজ্ঞাসা করেছে ত্রিভুজটি কি ধরনের, সেটা কিন্তু আনসার দিয়ে দিলাম। চলো এবার পরবর্তী প্রশ্নে যাব, 7 নম্বর প্রশ্নে। এই অঙ্কটা আমি তোমাদেরকে আগেও করিয়েছি, এটা আর কিছুই না, এটা একটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? সেটা আমরা কিভাবে বুঝবো? বলছি এবিসি ত্রিভুজের এবি বাহু জানি, এসি বাহু জানি, এবং বিসি বাহু জানি। তাহলে বিএসি এই কোণটা কত? আমি জানি না কোনটা, তো আমি তোমাদেরকে ছবিটা জাস্ট একটু এঁকে নিচ্ছি। মনে করো এটা একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সি। এবার আমাদেরকে দিয়ে দিয়েছে এবি হচ্ছে 2a মাইনাস 1, আচ্ছা এসি হচ্ছে 2√2a হলো, আর বিসি হচ্ছে 2a প্লাস 1। আমি দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এইটা সবচেয়ে বড়, মানে বিসিটা। তাহলে আমি কি করব, এই বিসি বাহুটাকে স্কোয়ার করব, মানে বিসি বাহুকে যদি স্কোয়ার করি, তার মানে আসবে 2a প্লাস 1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। তাহলে এটাকে জাস্ট তুমি একটা ফর্মুলা ফেলে দাও, ফর্মুলা ফেললে কি আসবে, 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, এটা এইভাবে থাক। আবার একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি এবি স্কোয়ার করো আর সঙ্গে এসি স্কোয়ার করে যোগফলটা বার করে নাও। তাহলে এবি মানে কি, 2a মাইনাস 1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর এসি মানে হচ্ছে 2√2a তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এবার এখান থেকে এটা ফর্মুলা ফেললে হবে 4a স্কোয়ার, ফর্মুলা ফেলবে তাই আসবে 4a প্লাস 1, আর এটা হয়ে যাচ্ছে দেখো এখানে 4, আর 4 এর ডবল হচ্ছে 8। তাহলে এখানে আমাদের কিন্তু পেয়ে যাচ্ছি 8a, যেহেতু রুট থেকে বার হবে না এ, কারণ এখানে এই বেরিয়ে আসবে, তাহলে শুধুমাত্র একটা এ হবে। এবার এখানে দেখো এটা প্রথমে 4a স্কোয়ার, আর এই 8a আর 4a যোগ বিয়োগ করলে আমরা কিন্তু পাবো 4a প্লাস 1। তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে যেটা আছে আর উপরে যেটা আছে দুটো সেম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস কিন্তু সেম পাচ্ছি, মানে এটার সঙ্গে এটা যেহেতু হুবহু মিলে যাচ্ছে,
তাহলে আমরা বলতে পাচ্ছি যে অতএব, এখানে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে বিসি সেটা স্কোয়ার কি হচ্ছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি বিসি বাহুর বিপরীত কোণ, মানে বিসি বাহু কোথায় আছে, এখানে এই যে বিসি বাহু, তার বিপরীতে কোন কোণ আছে, এ কোণ, তার মানে এই এ কোণটা তখন হয়ে যাবে 90 ডিগ্রি। আর আমাদের প্রশ্নে তাই জিজ্ঞাসা করেছে যে অ্যাঙ্গেল বিএসি সেটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ব্যাস, মনে রাখবে এরম টাইপসের অঙ্ক কিন্তু 90 ডিগ্রি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তো চলো আমরা 8 নম্বর অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা একদম সহজ, কিছুই নেই। এখানে বলছে cos 55 আর বলছে cos 35 আর বলছে sin 55 sin 35 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলোকে সলিউশন কিভাবে করব, cos 55 ডিগ্রি আর cos 35 ডিগ্রি এটাকে আমি রেখে দিলাম, আর সাইনটাকে আমি এরকম লিখছি যে সাইনটাকে আমি cos লিখছি জোর করে, লিখছি 90 - 55, পুরো কোণের চেঞ্জ করে নিলাম। এই সাইনটাকেও আমি cos লিখছি, লিখছি 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। হলো, এবারে এপাশে দেখো এই অঙ্ক একদম সহজ, cos 55 ডিগ্রি আর এখানে হচ্ছে cos 35 ডিগ্রি মাইনাস, এখানে দেখো বিয়োগ করলে ভিতরে আসছে cos, আমার চলে আসছে কত বলো তো, 25 ডিগ্রি, এই সরি 35 ডিগ্রি, তাই তো। আচ্ছা, এবার এখানে হচ্ছে cos আসছে এটা 55 ডিগ্রি, তার মানে এটাকে জাস্ট একটু ঘুরিয়ে লিখে দিলেই তো কেটে যাচ্ছে। তাহলে আমি এটাকে cos 35 ডিগ্রিটা প্রথমে রাখলাম আর cos 55টা পরে রাখলাম, আর এই পাশে যা আছে সেভাবেই রেখে দিলাম 35 আর cos 55। দেখো দুটো পার্ট কিন্তু ইজিলি কিন্তু কেটে গিয়ে জিরো আনসার হচ্ছে। তাহলে এই টাইপসের অঙ্কগুলো কিন্তু জিরো উত্তর হয়ে যাচ্ছে। 2 নাম্বার দেওয়া হবে, জাস্ট দেখো এখানে একটা দুটো তিনটে লাইন করলেই 2 নাম্বার, এটা জিরো আর এটাকে কি লাইন ধরবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের এটা উত্তর হয়ে গেল জিরো। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। 9 নম্বর অঙ্ক যেটা বলেছে, এই অঙ্কটাও আমি তোমাদেরকে আগেও করিয়েছিলাম এই টাইপসের অঙ্ক, এবং মনে রাখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। সবার প্রথমে আমরা এর সলিউশনটা কিভাবে করব, দেখো সলিউশনটা করব যে এখানে যেটা দেওয়া রয়েছে tan থিটা এবং tan 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 দেওয়া রয়েছে। তাহলে আমরা এই tan থিটাকে ওপাশে পাঠাবো, তার মানে tan 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই tan থিটা। এই ট্যানটাকে আমি কিন্তু আবার লিখতে পারি cot থিটা, রাইট। এবারে আমরা এদিকে tan যেটা আছে সেটাকে আমি সেভাবেই রাখলাম, আর ওই পাশে ট্যানটাকে চেঞ্জ করছি, 90 মাইনাস করে চেঞ্জ করছি, মানে কটটা চেঞ্জ করে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এবার দুপাশে ট্যান কিন্তু মনে মনে উড়িয়ে দেবে, এখানে কিন্তু কাটবে না, হ্যাঁ এইভাবে যেন কেউ কেটো না, এইভাবে কাটলে কিন্তু অনেক সময় তোমাদেরকে নাম্বার নাও দেওয়া হতে পারে। ঠিক আছে, না কাটাটাই ভালো। তো এখানে হচ্ছে 2 থিটা ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই থিটাটা এই পাশে চলে আসুক, এই থিটাটা যদি এই পাশে চলে আসে তাহলে 2 থিটা এই পাশে চলে আসবে, শুধু থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই পাশে আমি দেখো পাচ্ছি কি 3 থিটা, 3 থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে থিটার মান কত হবে, 3 দিয়ে ভাগ করলে 30 হবে না, তাহলে থিটার মান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। থিটা যে এখন 30 ডিগ্রি, আমাকে বার করতে হবে cos 2 থিটা। তাহলে cos 2 থিটার মান মানে কি, cos 2 থিটা এর মানে হয়ে যাচ্ছে cos 2 ইন্টু 30 ডিগ্রি, থিটার মান 30 পেলাম, তার মানে কি cos 60 ডিগ্রির মান বার করতে হবে। মনে রাখবে cos 60 ডিগ্রি মানে হাফ। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে গেল cos 60 ডিগ্রি, সেটা কিন্তু উত্তর হচ্ছে হাফ। এবার আমরা 9 নম্বর অঙ্ক হলো, এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। আমরা এই ধরনের অঙ্ক আগে করেছি তোমাদেরকে, তোমরা আগের ক্লাসগুলো দেখে আসো। আগে কিন্তু আমরা সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু সব অঙ্ক তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, এবং টেস্ট পেপারও কিন্তু সলিউশন করে দিয়েছি। তো যারা আগের টেস্ট পেপারের সলিউশনগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো এবং আমাদের সাজেশনগুলো ফলো করো। ঠিক আছে, আশা রাখি তোমাদেরকে অনেক কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো চলো এখানে আমাদেরকে সলিউশন করি। বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন। আচ্ছা, একটা অর্ধগোলক মানে কেমন, ধরো এরকম দেখতে অনেকটা, এবার এটা সলিড, হ্যাঁ নিরেট, এরকম ভাবে গোলকটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, মানে এটা সলিড, ভিতরে কোনো ফাঁপা নেই। তাহলে নিরেট যখন অর্ধগোলকের তার আয়তন আমাদেরকে বলছে, তখন এদের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু জিজ্ঞাসা করছে। এবার অর্ধগোলকের আয়তন কি, আমরা এখানে প্রথমে ধরে নেব যে ধরি একটি
নিরেট নিরেট গোলকের, হ্যাঁ অর্ধগোলকের না ধরে জাস্ট গোলকের ধরে নেই, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা হচ্ছে আর, এখানে যেহেতু সেমি আছে তাহলে আমি এখন সেমি দিয়ে লিখব, আর সেমি। তার মানে অতএব যেহেতু গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে, অতএব নিরেট, এইভাবে লিখতে হবে কিন্তু, হ্যাঁ না লিখে করলে হবে না, নিরেট অর্ধগোলকের আয়তন, আয়তনটা কি হবে বলতো, যেহেতু পুরো গোলকের 4/3 পাই আর কিউব, তাহলে এটা হবে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব এত সেন্টিমিটার কিউব, মানে এটাই মানে হচ্ছে ঘন সেমি, হ্যাঁ একই কথা। এবার এইটা আমাদেরকে দেওয়া রয়েছে এই যে 144, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি, প্রশ্ন অনুযায়ী বলতে পারি এই যে তো 2/3 পাই আর কিউব আমার এলো, এইটার সঙ্গে প্রশ্নের যে 144 পাই, এটা দুপাশে পাই পাই কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা হয় 72, তাহলে এই পাশে আমি পাচ্ছি আর কিউব, আর এই 3টা ওই 72 সঙ্গে গিয়ে গুণ করো, তাহলে 3 দুগুণ 6 হলো, আর এখানে 3 7 21, 216, মনে রাখবে 216 মানে হচ্ছে 6 এর কিউব, ঠিক আছে, তার মানে আর মানে হয়ে যাচ্ছে কিন্তু 6। ওকে, যেহেতু আর এর মান 6, আমাকে তো আর এর মান বার করতে বলেনি, আমাকে ব্যাসের মান বার করতে বলেছে, তাহলে আমি বলতে পারি অতএব অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের যে দৈর্ঘ্য হবে সেটা কিন্তু হয়ে যাবে 2 × 6 অর্থাৎ 12 সেন্টিমিটার কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো এখানে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা দেখব, 11 নম্বর প্রশ্ন। এটাও আমি তোমাদেরকে এর আগের ক্লাসে করে দিয়েছিলাম, এই একই অঙ্কই কিন্তু ছিল সেখানে। একটি লম্ববৃত্তকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে 50% হ্রাস করা হলে এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে। তার মানে আমরা সবার প্রথমে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা ধরে নেব, মনে করি বা ধরি লম্ববৃত্তকার চোঙের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে আর একক আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আরো একটা জিনিস ধরে নেব যে লম্ববৃত্তকার চোঙের উচ্চতাটাকেও আমি এইচ একক ধরে নেব। মনে করো আমি যদি ছবিটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে চোঙ দেখতে এরকম টাইপের হয়, এখান থেকে আমাদেরকে এটা জাস্ট জুড়ে দিতে হবে, আর উপরটা হচ্ছে এটা, এরকম চোঙ দেখতে হয় অনেকটা পাইপের মতো। তো এই যে চোঙটা, এদের উচ্চতা বা হাইট এইটা ধরেছি আমি এইচ, আর ব্যাসার্ধ হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। এবার আমাদের চোঙের আয়তন বার করতে হবে, অতএব আমরা বলতে পারি লম্ববৃত্তকার চোঙের আয়তন, এই আয়তন কি হবে, আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, অবশ্যই এখানে লিখবে ঘন একক, এই জায়গায় কিন্তু ভুল করলে হবে না, এখানে কিন্তু শুধু একক হবে না, ঘন একক হবে, ঠিক আছে। আয়তন সবসময় ঘন হয়, তাই যদি হয়, এবারে যখন আমি নতুন ক্ষেত্রে করব, তাহলে দেখি এখন নতুন হচ্ছে আমাদের লম্ববৃত্তকার চোঙের ব্যাসার্ধ, কারণ যেহেতু 50% হ্রাস পাচ্ছে, তাহলে আগে যখন আর ছিল তাহলে এখন হয়ে যাবে আর মাইনাস আর ইন্টু 50%, মানে 50/100, তাহলে এটা কাটলে 2 হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে আমাদের 2r মাইনাস আর বাই 2 এত একক, হ্যাঁ এই এককটা কিন্তু লিখো, তাহলে উপরে দেখো আর হয়ে যাচ্ছে, নিচেই 2, মানে r/2, মানে 50% হ্রাস করলে r/2 তো হবে, অর্ধেকই তো হবে। আচ্ছা, নতুন এবার আমাদের লম্ববৃত্তকার চোঙের উচ্চতা, সেটা আমাদের আগে ছিল এইচ, এখন আবার বৃদ্ধি পাচ্ছে, তার মানে এইচ ইন্টু 50%, মানে 50/100,
তাহলে এটা আমাদেরকে 50 দিয়ে কাটলে 2 হলো, আর এই দুইটা এইচ এর সঙ্গে গিয়ে 2h প্লাস h ডিভাইডেড বাই 2, তার মানে 3h বাই 2 হচ্ছে একক হচ্ছে এখন কি এখনকার উচ্চতা। আচ্ছা, আগের যে আয়তন ছিল এই আয়তনটাকে আমি তোমাদের সুবিধার জন্য ভি ধরে নিচ্ছি, হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে, ভি ধরে নিলাম। আচ্ছা, নতুন লম্ববৃত্তকার চোঙের তাহলে আয়তন কি হবে? সেই একই গল্প, কি পাই আর, আর বলতে তো এখন আর না, আর বাই 2 তাকে স্কোয়ার, অর্থাৎ আর বাই 2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর উচ্চতা কি হবে 3h বাই 2, এত ঘন একক হলো। এবারে দাঁড়াও, তাহলে এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করার জন্য আমরা একটা কাজ করি, এটা স্কোয়ার করলে এরকম দাঁড়াবে, নিচেই 4 হবে, তার মানে পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 আর হচ্ছে 3h বাই 2, এত ঘন একক। তার মানে আমি এবার উপর থেকে কিছু একটু মুছে নিচ্ছি, হ্যাঁ, এটাকে আরো একটু আর এক লাইন করে নেওয়া যায়। এবার এটাকে আমি এরম লিখতে পারি যে 3/8, কেন বলো তো, নিচেই 4 2 8 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এই যে পাই আর স্কোয়ার এইচ এর মানটাকে আমি ভি হিসেবে ধরে নিচ্ছি, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে 3v/8, তাহলে এখনকার আয়তন হচ্ছে 3v/8, আগে ছিল কত ভি, এখন কিন্তু 3v/8 মানে এখন কিন্তু আয়তন কিন্তু কমে গিয়েছে, ঠিক আছে, শতকরা যে পরিবর্তন হবে তার মানে কিন্তু শতকরা হ্রাস পাবে, কমে গিয়েছে। তাহলে এবার আমরা সে কতটা কমেছে সেটা কিন্তু এবার আস্তে আস্তে করব। আমি এইখানে তোমাদেরকে মুছে এখানে করছি, হ্যাঁ, আগের আয়তন আর এখনকার আয়তন যেটা কমেছে সেটা আমাদেরকে পার্সেন্টেজে লিখতে হবে। এই পার্সেন্টেজে লেখার জন্য কি করতে হয় এবার দেখো, এখানে করছি আমি। তাহলে আমি এখান থেকে এবার বলতে পারবো যে আগে আয়তন ছিল কত বলতো, আয়তন ছিল যখন আয়তন হচ্ছে আমাদের ভি, ভি আয়তনে আয়তন হ্রাস পাচ্ছে, হ্রাস পায় হচ্ছে এই আগে ছিল ভি, ভি মাইনাস 3v/8, এত এত ঘন একক, হ্যাঁ, এই ঘন এককটা কিন্তু লিখো। তার মানে এক আয়তনে কত হ্রাস পাবে সেটা আমাদেরকে বার করতে হবে, আর 100তে কত সেটা আমাদের বার করতে হবে, তাহলেই কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটু মুছে নিই এগুলো। ঠিক আছে, আর লাগবে না, হয়ে যাবে। এবার হচ্ছে এক আয়তনে আয়তন হ্রাস পাই। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে নাও তো, এটা একটু ক্যালকুলেশন করে নাও তো, কত হয় দেখো তো। এই 8টা উপরে চলে যাবে, তার মানে 8 - 3 মানে 5v, তাহলে 5v/8 এত ঘন একক। ওকে, তাহলে এক আয়তনে আয়তন হচ্ছে কি বলতো হ্রাস পাচ্ছে কত, এই 5v/8 বাই ইন্টু একটা ভি হবে, আর 100তে কত, আর 100তে বার করে দাও, তার মানে 5v/8 ইন্টু ভি ইন্টু 100, তার মানে এই ভি দিয়ে কাটা যাচ্ছে, এটা দিয়ে কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে এখানে 2, আর এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 25, তার মানে উপরে হচ্ছে 125 আর নিচে হয়ে যাচ্ছে একটা 2, তাহলে শতকরা হ্রাস পাবে কত, এত। তাহলে মানে আমি বলতে পারি অতএব চোঙটির আয়তন হ্রাস পায় শতকরা 125/2, এত। ঠিক আছে, কোনো একক লিখতে হবে না এখানে, কিন্তু একক হবে না। অথবা কেউ যদি বলে যে হ্রাস পায় বলে, তখন শতকরা না লিখে এখানে পার্সেন্টেজ দিতে পারো, হ্যাঁ, তখন শতকরাটা লেখা যাবে না, হ্যাঁ, কারণ শতকরার পার্সেন্টেজ একই কথা, দুটো আলাদা আলাদা করে লেখার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? তোমাদেরকে একদম ধরে করলাম। অনেক সময় অঙ্কটা 100 ধরেও করতে পারো, 100 ধরে এখন করার দরকার নেই, এভাবেই করো, সুবিধা হবে, সব অঙ্ক একই নিয়মেই হয়ে যাবে। চলো 12 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো আমি তোমাদেরকে বারবার বলেছি যে এই টাইপসের অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের পরীক্ষায় কিন্তু একটা দিতে পারে। আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সেটে কম বেশি আমি দেখছি একটা করে অঙ্ক, এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আছে, এটা রাশিবিজ্ঞানের অঙ্ক, হ্যাঁ। প্রথমে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো একদম চোখ বন্ধ করে লিখে ফেলো, বাই 10। এবার আমাদেরকে এখানে আরেকটা জিনিস কি দেওয়া রয়েছে দেখো, এখানে দেওয়া রয়েছে সামেশন, এদেরকে সামেশন বলা হয়, সামেশন FI/EY
এটা সমান 30 দেওয়া রয়েছে, আরটা দেওয়া রয়েছে সামেশান এই এফআই সমান 6 দেওয়া রয়েছে। এবার আমরা কি করব, আমরা যেহেতু সামেশান এফআই এর সঙ্গে ইউআই, তার মানে এর সঙ্গে একটা এফআই যদি আমি গুণ করতে পারি, মানে এ পাশে একটা এফআই দিয়ে গুণ করব, ওই পাশেও একটা এফআই দিয়ে গুণ করব, যদি এরকম গুণ করে নিতে পারি তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারবো, দুপাশে সামেশান চাপালে এই মানটা ইউজ করতে পারবো। হ্যাঁ, তার মানে দুপাশে বা সামেশান চাপিয়ে দিলাম, তার মানে এ পাশে যখন সামেশান চাপাই, আর মনে রাখবে সামেশানের এই ভিতরে যে 10 এটা বাইরে চলে আসে, তাহলে সামেশান এফআই এক্সআই মাইনাস 35 এফআই, এটা একটা ব্র্যাকেট দিয়ে রাখো, হ্যাঁ, কারণ সামেশান দুজনের কাছে দিতে হবে। আর এইটার মান কিন্তু আমি পেয়ে গেছি 30 হলো। তাহলে এখানে 1/10, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটে সামেশানটা দু জায়গায় চলে যাবে, এফআই এক্সআই মাইনাস হয়ে যাচ্ছে, আর এই সামেশান যখন 35 এখানে চাপবে 35 বাইরে চলে আসবে, তারপরে সামেশান এফআই থাকবে। এবার এই 10টা এখানে গিয়ে গুণ করলে 300 হয়ে যাচ্ছে। ওকে, আর এই পাশে দেখো সামেশান এফআই এক্সআই এর মানও এখানে আমাদেরকে দেওয়া নেই। আচ্ছা, এক্স বারের মান লাগবে, হ্যাঁ, এক্স বার মানে হচ্ছে গড়, এটা মনে রাখবে। তার মানে হচ্ছে সামেশান এফআই এক্সআইটা আমরা বার করে নেব, আর এখানে 35 ইন্টু এফআই মানে আবার 6, তাহলে এখানে 6 লিখবো, তাহলে এপাশে হচ্ছে 300, আর এপাশে হচ্ছে সামেশান এফআই এক্সআই, এইটা হয়ে যাচ্ছে এই 300, এখানে 30-এর সঙ্গে গুণ করে, এটা 5 6 30-এর 0, তাহলে হাতে থাকছে আমাদের 3, আর এখানে 318 3 21 210, এই 210টা এবার এই পাশে পাঠাতে হবে। অর্থাৎ আমি বলতে পারি সামেশান এফআই এক্সআই এই মানটা দাঁড়াবে 300, আর এই 200 যোগ করে হচ্ছে 510। এবার আমাদেরকে বার করতে হবে এক্স বার। মনে রাখবে এই এক্স বার মানে হচ্ছে গড়, এই গড়ের মান হচ্ছে যৌগিক গড় মানে হচ্ছে সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, এইটা মনে রাখতে হবে। তার মানে উপরে হয়ে যাচ্ছে কত, উপরে হয়ে যাচ্ছে আমাদের 510, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের 6। তাহলে এটা দিয়ে আমরা কাটতে পারবো। প্রথমে যদি আমরা কাটাকুটি করে নিই, দেখো এখানে সবার প্রথমে 6 দিয়ে যদি কাটি, এখান দিয়ে কাটলে 6 48, তার মানে 8 হচ্ছে, তারপর 3 মানে 5 6 30, তার মানে 85 কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। এই 85 হচ্ছে আনসার, 85 হচ্ছে এক্স বারের মান। ক্লিয়ার? অবশ্যই তোমরা জানাও ক্লাসটা কেমন লাগছে। যদি তোমাদের কোনো বিষয়ে ডাউট থেকে থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাদের যে সমস্ত অঙ্কগুলো প্রবলেম হচ্ছে বা যে অঙ্কগুলো তোমাদের করতে অসুবিধা হচ্ছে, সেইগুলো পেজ নাম্বার দাগ নাম্বার ধরে, তোমাদের টেক্সট বইয়েরও যদি অঙ্ক থাকে সেগুলো আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সেই জায়গাগুলো ধরিয়ে দেবো। ঠিক আছে, এবং এর পরবর্তী ক্লাসে অর্থাৎ 11-এ যদি তোমরা ম্যাথ করতে চাও এবং 12-এ যদি ম্যাথ করতে চাও, আমরা কিন্তু এই চ্যানেলটাতে কিন্তু ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ কিন্তু করিয়ে থাকি, তোমরা চাইলে করতে পারো। যদি আমাদের সঙ্গে তোমরা অফলাইনে বা অনলাইনে পড়তে চাও, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও, 7029144673, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিও। ওকে, ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও, এবং তোমরা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও, একটা ছোট্ট লাইক করে দিও। পরবর্তী ক্লাস তাহলে তোমাদের কিন্তু আর খুঁজতে হবে না। চলো আমরা এর পরবর্তী পার্টের অঙ্ক আবার পরের ক্লাসে করব, এগুলো কিন্তু আমাদের হয়ে গিয়েছে করা। তো প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো। ওকে, চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।